নমস্কার। শুরু করছি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নববিধান উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাব। আজ প্রথম পর্ব। উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় 1330 সালের মাঘ ফাল্গুন এবং 1331 সালের বৈশাখ, আষাঢ়, আশ্বিন ও কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। বই আকারে প্রথম প্রকাশিত হয় 1331 সালের কার্তিক মাসে। চলুন শুরু করছি আজকের গল্প অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নববিধান। এই আখ্যায়িকার নায়ক শ্রীযুক্ত শৈলেশ্বর ঘোষাল পত্নী বিয়োগান্তে পুনশ্চ সংসার পাতিবার সূচনাতেই যদি না বন্ধু মহলে একটু বিশেষ রকমের চক্ষু লজ্জায় পড়িয়া যাইতেন, তো এই ছোট্ট গল্পের রূপ এবং রং বদলাইয়া যে কোথায় কি দাঁড়াইত তাহা আন্দাজ করাও শক্ত। সুতরাং ভূমিকায় সেই বিবরণটুকু বলা আবশ্যক। শৈলেশ্বর কলিকাতার একটা নামজাদা কলেজের দর্শনের অধ্যাপক। বিলাতে ডিগ্রি আছে, বেতন 800, বয়স 32। মাস পাঁচেক পূর্বে বছর নয়েকের একটি ছেলে রাখিয়া স্ত্রী মারা গিয়াছে। পুরুষানুক্রমে কলিকাতার পটলডাঙ্গায় বাস। বাড়ির মধ্যে ওই ছেলেটি ছাড়া বেহারা, বাবুর্চি, সহিস, কোচম্যান প্রভৃতিতে প্রায় 7-8 জন চাকর। ধরিতে গেলে সংসারটা একরকম এইসব চাকরদের লইয়াই। প্রথমে বিবাহ করিবার আর ইচ্ছেই ছিল না, ইহা স্বাভাবিক। এখন ইচ্ছা হইয়াছে, ইহাতেও নূতনত্ব নাই। সম্প্রতি জানা গিয়েছে ভবানীপুরের ভূপেন বাণুজ্যের মেজ মেয়ে ম্যাট্রিকুলেশন পাশ করিয়াছে এবং সে দেখিতেও ভালো। ভূপেনবাবুর কন্যার প্রসঙ্গে এরূপ কৌতূহল বিশেষত্বহীন। তথাপি সেদিন সন্ধ্যাকালে শৈলেশ্বরেরই বৈঠকখানায় চায়ের বৈঠকে এই আলোচনায় উঠিয়া পড়িল। তাহার বন্ধু সমাজের ঠিক ভিতরের না হইয়াও একজন অল্প বেতনের স্কুল পণ্ডিত ছিল। চা রসের পিপাসাটা তাহার কোনো বড় বেতনের প্রফেসরের চেয়েও নুনু ছিল না। পাগলাটে গোছের বলিয়া প্রফেসরেরা তাহাকে দিগ্গজ বলিয়া ডাকিতেন। সে হিসাব করিয়াও কথা বলিত না, তাহার দায়িত্ব গ্রহণ করিত না। দিগ্গজ নিজে ইংরেজি জানিত না। মেয়ে মানুষে এক্সামিন পাশ করিয়েছে শুনিলে রাগে তাহার সর্বাঙ্গ জ্বলিয়া যাইত। ভূপেনবাবুর কন্যার প্রসঙ্গে সে হঠাৎ বলিয়া উঠিল, একটা বউকে তাড়ালেন, একটা বউকে খেলেন, আবার বিয়ে। সংসার করতেই যদি হয় তো তো উমেশ ভট্টাচার্যের মেয়ে দোষটা করলে কি শুনি? ঘর করতে হয় তো তাকে নিয়ে ঘর করুন। ভদ্রলোকেরা কেহই কিছু জানিতেন না। তাহারা আশ্চর্য হইয়া গেলেন। দিগ্গজ কহিল, সে বেচারার দিকে ভগবান যদি মুখ তুলে চাইলেন তো তাকেই বাড়িতে আনুন, আবার একটা বিয়ে করবেন না। ম্যাট্রিকুলেশন পাস নিয়ে কি হবে? রাগে তাহার 2 চক্ষু রাঙা হইয়া উঠিল। শৈলেশ্বর নিজেও কোনো মতে ক্রোধ দমন করিয়া কহিলেন, আরে সে যে পাগল দিগ্গজ। কেহ কাহাকেও পাগল বলিলে দিগ্গজের আর হুঁশ থাকিত না। সে খেপিয়ে উঠিয়া কহিল, পাগল সব্বাই, আমাকে লোকে পাগল বলে, তাই বলে আমি পাগল? সকলেই উচ্চহাস্য করিয়া উঠিলেন, কিন্তু তাই বলিয়া ব্যাপারটা চাপা পড়িল না। হাসি থামিলে শৈলেশ লজ্জিত মুখে ঘটনাটা বিবৃত করিয়া কহিল, আমার জীবনে সে একটা অত্যন্ত আনফরচুনেট ব্যাপার। বিলাতে যাবার আগেই আমার বিয়ে হয়, কিন্তু শ্বশুরের সঙ্গে বাবার কি একটা নিয়ে ভয়ানক বিবাদ হয়ে যায়। তাছাড়া মাথা খারাপ বলে বাবা তাকে বাড়িতে রাখতেও পারেননি।
ইংল্যান্ড থেকে ফিরে এসে আমি আর তাকে দেখিনি। এই বলিয়া শৈলেশ জোর করিয়া একটু হাসির চেষ্টা করিয়া কহিল, ওহে দিগ্গজ, বুদ্ধিমান, তা না হলে কি তারা একবার পাঠাবার চেষ্টাও করতেন না? চায়ের মজলিসে গরহাজির তো কখনো দেখলুম না, কিন্তু তিনি সত্যি সত্যি এলে এ আশা আর করো না। গঙ্গাজল আর গোবর ছড়ার সঙ্গে তোমাদের সকলকে ঝেঁটিয়ে সাফ করে তবে ছাড়বেন। এ নোটিশ তোমাদের আগে থেকেই দিয়ে রাখলুম, বুঝলে দিগ্গজ? দিগ্গজ জোর করিয়ে বলিল, কখনো না। কিন্তু এ কথায় আর কেহ যোগ দিলেন না। ইহার পরে সাধারণ গোছের ২-৪টি কথাবার্তার পরে রাত্রি হইতেছে বলিয়া সকলেই গাত্রোত্থান করিলেন। প্রায় এমনি সময়ই প্রত্যহ সভা ভঙ্গ হয়, হইল তাই। কিন্তু আজ কেমন একটা বিষণ্ণ ম্লান ছায়া সকলের মুখের পরেই চাপিয়া রহিল। সে যেন আজ আর ঘুচিতে চাহিল না। বন্ধুরা যে তাহার তৃতীয়বার দ্বার পরিগ্রহের প্রস্তাব অনুমোদন করিলেন না, বরঞ্চ নিঃশব্দে তিরস্কৃত করিয়া গেলেন, শৈলেশ তাহা বুঝিল। একদিকে যেমন তাহার বিরক্তির সীমা রহিল না, অপরদিকে তেমনি লজ্জারও অবধি রহিল না। তাহার মুখ দেখানো যেন ভার হইয়া উঠিল। শৈলেশের 18 বৎসর বয়সে যখন প্রথম বিবাহ হয়, তাহার স্ত্রী উষার বয়স তখন মাত্র 11। মেয়েটি দেখিতে ভালো বলিয়েই কালীপদবাবু অল্প মূল্যে ছেলে বেচিতে রাজি হইয়াছিলেন। তথাপি ওই দেনা পাওনা লইয়েই শৈলেশ বিলাতে চলিয়া গেলে 2 বৈবাহিকের তুমুল মনোমালিন্য ঘটে। শ্বশুর বধূকে এক প্রকার জোর করিয়েই বাপের বাড়ি পাঠাইয়া দেন। সুতরাং পুত্র দেশে ফিরিয়া আসিলে নিজে যাচিয়া আর বউ আনাইতে পাঠাইলেন না, ইচ্ছাও তাহার ছিল না। ওদিকে উমেশ তর্কালঙ্কারও অতিশয় অভিমানী প্রকৃতির লোক ছিলেন। অযাচিত কোনো মতেই ব্রাহ্মণ নিজের ও কন্যার সম্মান বিসর্জন দিয়ে মেয়েকে শ্বশুরালয়ে পাঠাইতে সম্মত হইলেন না। শৈলেশ প্রবাসে থাকিতেই এই সকল ব্যাপারের কিছু কিছু শুনিয়াছিল। ভাবিয়েছিল বাড়ি গেলেই সমস্ত ঠিক হইয়া যাইবে। কিন্তু বছর 4 পরে যখন যথার্থই বাড়ি ফিরিল, তখন তাহার স্বভাব ও প্রকৃতি 2 বদলাইয়া গেছে। অতএব আরেকজন বিলাত ফেরতের বিলাতি আদব কায়দা জানা বিদুষী মেয়ের সহিত যখন বিবাহের সম্ভাবনা হইল, তখন সে চুপ করিয়াই সম্মতি দিল। ইহার পরে বহুদিন গত হইয়াছে। শৈলেশের পিতা কালীপদবাবুও মরিয়াছেন, বৃদ্ধ তর্কালঙ্কারও স্বর্গারোহণ করিয়াছেন। এতকালের মধ্যে ও বাড়ির কোনো খবরই যে শৈলেশের কানে যায় নাই তাহা নহে। সে ভাইদের সংসারে আছে, জপ তপ পূজা অর্চনা গঙ্গাজল ও গোবর লইয়া কাটিতেছে। তাহার সুচিতার পাগলামিতে ভাইরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া উঠিয়াছে। ইহার কোনোটাই তাহার শ্রুতি সুখকর নহে। কেবল একটু সান্ত্বনা এই ছিল যে এই প্রকৃতির নারীদের চরিত্রের দোষ বড় কেহ দেয় না, দিলে শৈলেশের কতখানি লাগিত বলা কঠিন। কিন্তু এ দুর্নামের আভাস মাত্র কোন সূত্রে আজও তাহাকে শুনিতে হয় নাই। শৈলেশ ভাবিতে লাগিল, ভূপেনবাবুর শিক্ষিতা কন্যার আশা সম্প্রতি পরিত্যাগ না করিলেই নয়। কিন্তু পল্লী অঞ্চল হইতে আনিয়া একজন 25-26 বছরের কুশিক্ষিতা রমণীর প্রতি গৃহিণীপনার ভার দিলে তাহার এতদিনের ঘর সংসারে যে দক্ষযোগ্য বাঁধিবে তাহাতে সংশয় মাত্র নাই। বিশেষত সোমেন, তাহার জননী যে তাহার সমস্ত দুর্ভাগ্যের মূল, এই কথা স্মরণ করিয়া তাহার একমাত্র পুত্রকে যে সে কিরূপে বিদ্বেষের চোখে দেখিবে তাহা মনে করিতেই মন তাহার শঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল। তাহার ভগিনীর বাড়ি শ্যামবাজারে, বিভা ব্যারিস্টারের স্ত্রী, সেখানে ছেলে থাকিবে ভালো, কিন্তু ইহা তো চিরকালের ব্যবস্থা হইতে পারে না। দিগ্গজ পণ্ডিতকে তাহার যেন চড়াইতে ইচ্ছা করিতে লাগিল।
লোকটাকে অনেকদিন সে অনেক চা ও বিস্কুট খাওয়াইয়াছে, সে এমনি করিয়া তাহার শোধ দিল? শৈলেশ আসলে লোক মন্দ ছিল না, কিন্তু সে অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ। তাই সত্যকার লজ্জার চেয়ে চক্ষু লজ্জাই তাহার প্রবল ছিল। বিদ্যাভিমানের সঙ্গে আর একটা বড় অভিমান তাহার এই ছিল যে সে জ্ঞানত কাহারও প্রতি লেশ মাত্র অন্যায় বা অবিচার করিতে পারে না। বন্ধুরাও মুখে না বলিলেও মনে মনে যে তাহাকে এই ব্যাপারে অত্যন্ত অপরাধী করিয়া রাখিবে, ইহা বুঝিতে বাকি ছিল না। এই অখ্যাতি সহ্য করা তাহার পক্ষে অসম্ভব। সারা রাত্রি চিন্তা করিয়া ভোর নাগাদ তাহার মাথায় সহসা অত্যন্ত সহজ বুদ্ধির উদয় হইল। তাহাকে আনাইতে পাঠাইলে তো সকল সমস্যার সমাধান হয়। প্রথমত সে আসিবে না, যদি বা আসে ম্লেচ্ছ সংসার হইতে সে দুদিনেই আপনি পলাইবে, তখন কেহই আর তাহাকে দোষ দিতে পারিবে না। এই 2-5 দিন সোমেনকে তাহার পিসির বাড়িতে পাঠাইয়া দিয়া নিজে অন্যত্র কোথাও গা ঢাকা দিয়ে থাকিলেই তো হইল। এত সোজা কথা কেন যে তাহার এতক্ষণ মনে হয় নাই, ভাবিয়া সে আশ্চর্য হইয়া গেল। এই তো ঠিক, কলেজ হইতে সে 7 দিনের ছুটি লইল। এলাহাবাদে একজন বাল্য বন্ধু ছিলেন, নিজের যাওয়ার কথা তাহাকে তার করিয়া দিল এবং বিভাকে চিঠি লিখিয়া দিল যে সে নন্দীপুর হইতে উষাকে আনিতে পাঠাইতেছে। যদি আসে তো সে যেন আসিয়া সোমেনকে শ্যামবাজারে লইয়া যায়। এলাহাবাদ হইতে ফিরিতে তাহার 1 দিন বিলম্ব হইবে। শৈলেশের এক অনুগত মামাতো ভাই ছিল, সে মেসে থাকিয়া সদাগরি অফিসে চাকরি করিত। তাহাকে ডাকিয়া আনিয়া বলিল, ভূত, তোকে কাল একবার নন্দীপুরে গিয়ে তোর বৌদিকে আনতে হবে। ভূতনাথ বিস্মিত হইয়া কহিল, বৌদিটা আবার কে? তুই তো বরযাত্রী গিয়েছিলি, তোর মনে নেই? উমেশ ভট্টাচার্যের বাড়ি। মনে খুব আছে, কিন্তু কেউ কাউকে চিনেনি। তিনি আসবেন কেন আমার সঙ্গে? শৈলেশ কহিল, না আসে নেই, তোর কি? সঙ্গে বেহারা আর ঝি যাবে, আসবে না বললেই ফিরে আসবি। ভূত আশ্চর্য হইয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা যাব, কিন্তু মারধর না করে। শৈলেশ তাহার হাতে খরচপত্র এবং একটা চাবি দিয়া কহিল, আজ রাত্রের ট্রেনে এলাহাবাদ যাচ্ছি, 7 দিন পরে ফিরব। যদি আসে এই চাবিটা দিয়ে ওই আলমারিটা দেখিয়ে দিবি। সংসার খরচের টাকা রইল, পুরো 1 মাস চলা চাই। ভূতনাথ রাজি হইয়া কহিল, আচ্ছা, কিন্তু হঠাৎ তোমার এ খেয়াল হলো কেন মেজদা? খাল খুঁড়ে কুমির আনছো না তো? শৈলেশ চিন্তিত মুখে খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আসবে না নিশ্চয়, কিন্তু লোকত্ব ধর্ম তো একটা কিছু করা চাই তো। শ্যামবাজারে একটা খবর দিস, সোমেনকে যেন নিয়ে যায়। রাত্রের পাঞ্জাব মেলে শৈলেশ্বর এলাহাবাদ চলিয়া গেল। দিন কয়েক পরে একদিন দুপুরবেলা বাটির দরজায় আসিয়া একখানা মোটর থামিল এবং মিনিট 2 পরেই একটি 22-23 বছরের মহিলা প্রবেশ করিয়া বসিবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। মেঝের কার্পেটে বসিয়া সোমেন্দ্র একখানা মস্ত বাঁধানো অ্যালবাম হইতে তাহার নতুন মাকে ছবি দেখাইতেছিল। সেই মহা আনন্দে পরিচয় করাইয়া দিয়া বলিল, মা, পিসিমা। উষা উঠিয়া দাঁড়াইল। পরনে নিতান্ত সাদা সিধা একখানা রাঙা পেড়ে শাড়ি, হাতে এবং গলায় সামান্য 2-1খানা গহনা, কিন্তু তাহার রূপ দেখিয়া বিভা অবাক হইয়া গেল। প্রথমে উষাই কথা কহিল, একটু হাসিয়া ছেলেকে বলিল, পিসিমাকে প্রণাম করলে না বাবা? সোমেনের এ শিক্ষা বোধ করি নূতন। সে তাড়াতাড়ি হেঁট হইয়া পিসিমার পায়ের
বুট ছুঁইয়া কোনো মতে কাজ সারিল। উষা কহিল, দাঁড়িয়ে রইলে কেন ঠাকুরজি, বসো। বিভা জিজ্ঞাসা করিল, আপনি কবে এলেন? উষা বলিল, সোমবার এসেছি, আজ বুধবার, 3 দিন হলো। কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে কেন ভাই, বসো বসো। বিভা ভাব করিতে আসে নাই। বাড়ি হইতেই মনটাকে সে তিক্ত করিয়া আসিয়াছিল। কহিল, বসবার সময় নেই আমার, ঢের কাজ, সোমেনকে আমি নিতে এসেছি। কিন্তু এই রুক্ষতার জবাব উষা হাসি মুখে দিল। কহিল, আমি একলা কি করে থাকবো ভাই, সেখানে বউয়েদের সব ছেলেপুলেই আমার হাতে মানুষ, কেউ একজন কাছে না থাকলে তো আমি বাঁচি নে ঠাকুরজি। এই বলিয়া সে পুনরায় হাসিল। এই হাসির উত্তর বিভা কটু কণ্ঠেই দিল। ছেলেটিকে ডাকিয়ে কহিল, তোমার বাবা বলেছেন আমার ওখানে গিয়ে থাকতে, আমার নষ্ট করবার মতো সময় নেই সোমেন, যাও শিগগির কাপড় পরে নাও, আমাকে আবার একবার নিউ মার্কেট ঘুরে যেতে হবে। দুজনের মাঝখানে পড়িয়ে সে যেন ম্লান মুখে ভয়ে ভয়ে বলিল, মাঝে যেতে বারণ করছেন পিসিমা? তাহার বিপদ দেখিয়ে উষা তাড়াতাড়ি বলিল, তোমাকে যেতে আমি বারণ করছি না বাবা, আমি শুধু এই বলছি যে তুমি চলে গেলে একলা বাড়িতে আমার বড় কষ্ট হবে। ছেলেটি মুখে ইহার জবাব কিছু দিল না, কেবল অত্যন্ত কাছে ঘেঁষিয়ে আসিয়া বিমাতার আঁচল ধরিয়ে দাঁড়াইল। তাহার চুলের মধ্যে দিয়ে আঙুল বুলাইতে বুলাইতে উষা হাসিয়া কহিল, ও যেতে চায় না ঠাকুরজি। লজ্জায় ও ক্রোধে বিভার মুখ কালো হইয়া উঠিল এবং অতি সভ্য সমাজের সহস্র উচ্চাঙ্গের শিক্ষা সত্ত্বেও সে আপনাকে সংবরণ করিতে পারিল না। কহিল, ওর কিন্তু যাওয়াই উচিত, এবং আমার বিশ্বাস আপনি অন্যায় প্রশ্রয় না দিলে ও বাপের আজ্ঞা পালন করত। উষার ঠোঁটের কোণ দুটা শুধু একটুখানি কঠিন হইল, আর তাহার মুখের চেহারার কোনো ব্যতিক্রম লক্ষিত হইল না। কেবল কহিল, আমরা বুড়ো মানুষই নিজের উচিত ঠিক করে উঠতে পারি না ঠাকুরজি, সোমেন তো ছেলে মানুষ, ও বোঝেই বা কতটুকু। আর অন্যায় প্রশ্রয়ের কথা যদি তুললে ঠাকুরজি, আমি অনেক ছেলে মানুষ করেছি, এসব আমি সামলাতে জানি, তোমাদের দুশ্চিন্তার কারণ নেই। বিভা কঠোর হইয়া কহিল, দাদাকে তাহলে চিঠি লিখে দেব? উষা কহিল, দিও, লিখে দিও যে তার এলাহাবাদের হুকুমের চেয়ে আমার কলকাতার হুকুমটাই আমি বড় মনে করি। কিন্তু দেখো ভাই বিভা, আমি তোমার সম্পর্কে এবং বয়সে দুই বড়, এই নিয়ে আমার উপরে তুমি অভিমান করতে পারো না। এই বলিয়া সে পুনরায় একটুখানি হাসিয়া কহিল, আজ তুমি রাগ করে একবার বসলে না পর্যন্ত, কিন্তু আরেকদিন তুমি নিজের ইচ্ছে বৌদির কাছে এসে বসবে, এ কথাও আজ তোমাকে বলে রাখলুম। বিভা এ কথার কোনো উত্তর দিল না, কহিল, আজ আমার সময় নেই, নমস্কার। এই বলিয়া সে দ্রুতপদে বাহির হইয়া গেল। গাড়িতে বসিয়া হঠাৎ সে উপরের দিকে চোখ তুলিতেই দেখিতে পাইল বারান্দার রেলিং ধরিয়া উষা সোমেনকে লইয়া তাহার প্রতি চাহিয়া মূর্তির মতো স্থির হইয়া দাঁড়াইয়া আছে। 7 দিনের ছুটি, কিন্তু প্রায় সপ্তাহ 2 এলাহাবাদে কাটাইয়া হঠাৎ একদিন দুপুরবেলা শৈলেশ্বর আসিয়া বাটিতে প্রবেশ করিল। সম্মুখের নিচে বারান্দায় বসিয়া সোমেন কতকগুলো কাঠি, রং বেরঙের কাগজ, আঠা, দড়ি ইত্যাদি লইয়া অতিশয় ব্যস্ত ছিল। পিতার আগমন প্রথমে সে লক্ষ্য করে নাই, কিন্তু দেখিবা মাত্রই সংবর্ধনা করিল এবং লজ্জিত আড়ষ্ট ভাবে পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিল। গুরুজন দিগকে প্রণাম করার ব্যাপারে এখনো সে পটুত্ব লাভ করে নাই, তাহার মুখ দেখিয়েই তাহা বুঝা গেল। খুব মন্দ না লাগিলেও শৈলেশ বিস্মিত হইল, কিন্তু এই কাগজ, কাঠি, আঠা প্রভৃতির প্রতি দৃষ্টি পড়িতেই বলিয়া উঠিল, ওসব তোমার কি হচ্ছে সোমেন?
সুমিন রহস্যটা এক কথায় ফাঁস করিল না, বলিল, তুমি বলো তো বাবা, ও কি? বাবা বলিলেন, আমি কি করে জানবো? ছেলে হাততালি দিয়ে মহা আনন্দে কহিল, আকাশ প্রদীপ। আকাশ প্রদীপ? আকাশ প্রদীপ কি হবে? ইহার অদ্ভুত বিবরণ সুমিন আজ সকালেই শিখিয়াছে। কহিল, আজ সংক্রান্তি, কাল সন্ধ্যাবেলায় ওই উঁচুতে বাঁশ বেঁধে টাঙাতে হবে বাবা। মা বলেন, আমার ঠাকুরদারা যারা স্বর্গে আছেন তাদের আলো দেখাতে হয়, তারা আশীর্বাদ করেন। শৈলেশের মেজাজ গরম হইয়াই ছিল। টান মারিয়ে পা দিয়া সমস্ত ফেলিয়া ধমক দিয়া কহিল, আশীর্বাদ করেন? যত সমস্ত কুসংস্কার! যাও, পরগে যাও। যা বলছি, যা, পরগে যা। তাহার এত সাধের আকাশ প্রদীপ ছত্রাকার হইয়া পড়ায় সোমেন কাঁদো কাঁদো হইয়া উঠিল। উপরে কোথা হইতে অত্যন্ত মিষ্ট কণ্ঠের ডাক আসিল, বাবা সোমেন, কাল বাজার থেকে আমি আরো ভালো একটা আকাশ প্রদীপ তোমাকে কিনে আনিয়ে দেব। তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। সোমেন চোখ মুছিতে মুছিতে উপরে চলিয়া গেল। শৈলেশ কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া গম্ভীর বিরক্ত মুখে তাহার পরিবার ঘরে গিয়ে প্রবেশ করিল। পরক্ষণে ছোট্ট ঘণ্টার শব্দ হইল, টুন 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 টুন। কেহ সাড়া দিল না। আব্দুল আব্দুল আসিল না। গিরিধারী, গিরিধারী। গিরিধারীর পরিবর্তে বাঙালি চাকর গোকুল গিয়া পর্দার ফাঁক দিয়ে মুখ বাড়াইয়া কহিল, আজ্ঞে। শৈলেশ ভয়ানক ধমক দিয়ে উঠিল, আজ্ঞে, বেটারা মরেছিস? গোকুল বলিল, আজ্ঞে না, আজ্ঞে না। আব্দুল কই? গোকুল কহিল, মাতাকে ছুটি দিয়েছেন, সে বাড়ি গেছে। ছুটি দিয়েছেন, বাড়ি গেছে? গিরিধারী কোথায় গেল? গোকুল জানাইল, সেও ছুটি পাইয়া দেশে চলিয়া গেছে। শৈলেশ স্তম্ভিত হইয়া কহিল, বাড়িতে কি লোকজন কেউ আর নেই নাকি? গোকুল ঘাড় নাড়িয়া বলিল, আজ্ঞে, আর সবাই আছে। তাই বা আছে কেন? যা, যা, দূর হ। শৈলেশ নিজেই তখন জুতা খুলিল। কোট খুলিয়া টেবিলের উপরেই জড়ো করিয়া রাখিল। আলনা হইতে কাপড় লইয়া ট্রাউজার খুলিয়া দূরের একটা চেয়ার লক্ষ্য করিয়া ছুঁড়িয়া ফেলিতে সেটা নিচে পড়িয়া লুটাইতে লাগিল। নেকটাই, কলার প্রভৃতি যেখানে সেখানে ফেলিয়া দিয়ে নিজের চৌকিতে গিয়া বসিতেই ঠিক সম্মুখে টেবিলের উপর ছোট্ট একটি খাতা তাহার চোখে পড়িল। মলাটে লেখা, সংসার খরচের হিসাব। খুলিয়া দেখিল মেলি অক্ষরের চমৎকার স্পষ্ট লেখা, দৈনিক খরচের অঙ্ক। মাছ এত, শাক এত, চাল এত, ডাল এত। হঠাৎ দ্বারের পর্দা সরানোর শব্দে চকিত হইয়া দেখিল কে একজন স্ত্রীলোক প্রবেশ করিতেছে। সে আর যেই হোক, দাসী নয়। তাহা চক্ষের পলকে অনুভব করিয়া শৈলেশ হিসাবের খাতার মধ্যে একেবারে মগ্ন হইয়া গেল। যে আসিল সে তাহার পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, তুমি কি এতবেলায় আবার চা খাবে নাকি? কিন্তু তাহলে আর ভাত খেতে পারবে না। ভাত খাবো না। না খাও, হাত মুখ ধুয়ে ওপরে চলো। অবেলায় স্নান করে আর কাজ নেই। কিন্তু জলখাবার ঠিক করে আমি কুমুদাকে শরবত তৈরি করতে বলে এসেছি। চলো, এখন থাক।
ওগো, আমি উষা, বাঘ ভাল্লুক নই। আমার দিকে চোখ তুলে চাইলে কেউ তোমাকে ছিছি করবে না। শৈলেশ কহিল, আমি কি বলেছি তুমি বাঘ ভাল্লুক? তবে অমন করে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার কাজ ছিল। তুমি বিভার সঙ্গে ঝগড়া করলে কেন? উষা কহিল, ও তোমার বানানো কথা। তোমাকে সে কখনো লেখেনি আমি ঝগড়া করেছি। শৈলেশ কহিল, তুমি আব্দুলকে তাড়িয়েছ কেন? কে বলেছে তাড়িয়েছি? সে 1 বছরের মাইনে পায়নি, বাড়ি যাবার জন্য ছটফট করছিল। আমি মাইনে চুকিয়ে দিয়ে তাকে ছুটি দিয়েছি। শৈলেশ বিস্মিত হইয়া কহিল, সমস্ত চুকিয়ে দিয়েছ? তাহলে সে আর আসবে না? গিরিধারী গেল কেন? উষা কহিল, এ তো তোমার ভারী অন্যায়। চাকর বাকরদের মাইনে না দিয়ে আটকে রাখা কেন? তাদের কি বাড়ি ঘর দৌড় নেই নাকি? আমি তাকে মাইনে দিয়ে ছেড়ে দিয়েছি। শৈলেশ কহিল, বেশ করেছ। এইবার বশিষ্ঠ মুনির আশ্রম বানিয়ে তোলো। সেই হিসাবের খাতার পাতার উপরে দৃষ্টি রাখিয়েই কথা কহিতেছিল। হঠাৎ একটা বড় অঙ্ক তাহার চোখে পড়িতেই চমকিয়া কহিল, এটা কি? 406 টাকা। উষা উত্তর দিল, ও টাকাটা মুদির দোকানে দিয়েছি। এখনো বোধ করি 102 আন্দাজ বাকি রইল। বলেছি আসছে মাসে দিয়ে দেব। শৈলেশ অবাক হইয়া বলিল, 600 টাকা মুদির দোকানে বাকি? উষা হাসিয়া কহিল, হবে না, কখনো শোধ করবে না, কখনো হিসেব দেখতে চাইবে না। কাজেই 2 বছর ধরে এই টাকাটা জমিয়ে তুলেছ। শৈলেশ এতক্ষণে মুখ তুলিয়া চাহিল, বলিল, তুমি কি এই 2 বছরের হিসেব দেখলে নাকি? উষা ঘাড় নাড়িয়া বলিল, নইলে আর উপায় কি ছিল? শৈলেশ চুপ করিয়া বসিয়া রহিল। কিন্তু তাহার মুখের উপরে যে লজ্জার ছায়া পড়িতেছে, একথা এই 5 মিনিটের পরিচয়েও উষার চিনিতে বাকি রহিল না। জিজ্ঞাসা করিল, কি ভাবছ বলো তো? শৈলেশ হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভাবছি টাকা যা ছিল সব তো খরচ করে ফেললে, কিন্তু মাইনে পেতে 15-16 দিন বাকি। উষা মাথা নাড়িয়ে কহিল, আমি কি ছেলে মানুষ যে সেই হিসেব আমার নেই? 15 দিন কেন, 1 মাসের আগেও আমি তোমার কাছে টাকা চাইতে আসব না। কিন্তু কি কাণ্ড করে রেখেছ বলো তো? গোয়ালা বলছিল তার প্রায় 150 টাকা পাওনা, ধোপা পাবে 50 টাকার উপর, আর দর্জির দোকানে যে কত পড়ে আছে সে শুধু তারাই জানে। আমি হিসেব পাঠাতে বলে পাঠিয়েছি। শৈলেশ অত্যন্ত ভয় পাইয়া বলিল, করেছ কি? তারা হয়তো 1000 টাকাই পাওনা বলবে, কিন্তু দেবে কোথা থেকে? উষা নিশ্চিন্ত মুখে কহিল, একবারেই দিতে পারবো তা তো বলিনি, 3-4 মাসে শোধ করব। আর কারো কাছে তো কিছু ধার করে তো রাখনি, আমাকে লুকিও না। শৈলেশ তাহার মুখের প্রতি দৃষ্টি স্থির করিয়ে রাখিয়া শেষে আস্তে আস্তে বলিল, গত বৎসর গ্রীষ্মের ছুটিতে সিমলা যেতে একজনের কাছে হ্যান্ড নোটে 2000 টাকা ধার নিয়েছিলাম, 1 টাকা সুদ পর্যন্ত দিতে পারিনি। উষা গালে হাত দিয়ে বলিল, অবাক কাণ্ড। কিন্তু পরক্ষণেই হাসিয়ে ফেলিয়া বলিল, তুমিও দেখছি 1 বছরের আগে আর আমাকে ঋণমুক্ত হতে দেবে না। কিন্তু আর কিছু নেই তো? শৈলেশ বলিল, বোধহয় না, সামান্য কিছু থাকতেও পারে, কিন্তু আমি তো ভেবেছি এ জন্মে ও আর শোধ দিতে পারবো না। উষা কহিল, তুমি কি সত্যিই কখনো ভাবো? শৈলেশ বলিল, ভাবিনে, কতদিন অর্ধেক রাত্রে ঘুম ভেঙে গিয়ে যেন দম আটকে এসেছে। মাইনেতে কুলোয় না, প্রতি মাসেই টানাটানি হয়। কিন্তু আমাকে তুমি ভুলিও না। যথার্থই কি আশা করো শোধ করতে পারবে?
উষার চোখের কোণ সহসা সজল হইয়া আসিল। যে স্বামীকে সে মাত্র অর্ধ ঘণ্টা পূর্বেও চিনিত না বলিলেও অত্যুক্তি হয় না, তাহারই জন্য হৃদয়ের সত্যকার বেদনা অনুভব করিল। কিন্তু হাসিয়া বলিল, তুমি বেশ মানুষ তো, সংসার করতে ধার হয়েছে, শোধ দিতে হবে না, কিন্তু এই কটা টাকা দিয়ে ফেলতে আমার কদিন লাগবে। শৈলেশ কহিল, সকলের বড় কষ্ট হবে। উষা জোর দিয়ে বলিল, কারো না, তোমরা হয়তো টেরও পাবে না কোথাও কোনো পরিবর্তন হয়েছে। শৈলেশ স্থিরভাবে চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মনে হইতে লাগিল, অনেক দিনের মেঘলা আকাশের কোনো একটা ধার দিয়ে যেন তাহার গায়ে রোদ আসিয়া পড়িয়াছে। খাম ও পোস্টকার্ডে বিস্তর চিঠিপত্র জমা হইয়াছিল। সেই সমস্ত পড়িয়া জবাব দিতে, সাময়িক কাগজগুলি একে একে খুলিয়া চোখ বুলাইয়া লইতে, আরও এমনি সব ছোটখাটো কাজ শেষ করিতে শৈলেশে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল। তাহার কর্মনিরত একাগ্র মুখের চেহারা বাহির হইতে পর্দার ফাঁক দিয়ে দেখিলে এই কর্তব্যনিষ্ঠ ও একান্ত মনসংযোগের প্রতি আনাড়ি লোকের মনের মধ্যে অসাধারণ শ্রদ্ধা জন্মাইবার কথা। অধ্যাপকের বিরুদ্ধে শ্রদ্ধার হানি করা এই গল্পের পক্ষে প্রয়োজনীয় নয়। এক্ষেত্রে এইটুকু বলিয়া দিলেই চলিবে যে, অধ্যাপক বলিয়াই যে সংসারে ছলনা করার কাজে হঠাৎ কেহ তাহাদিগকে হটাইয়া দিবে, এ আশা দুরাশা। হাতের কাজ সমাপ্ত করিয়া শৈলেশ্বর নিজেই সুইচ টিপিয়া লইয়া আলো জ্বালাইয়া মস্ত মোটা একটা দর্শনের বই লইয়া পাঠে মনোনিবেশ করিল, যেন তাহার নষ্ট করিবার মুহূর্তের অবসর নাই। অথচ সন্ধ্যার পরে এরূপ কুকর্ম করিতে পূর্বে তাহাকে কোনো দিন দেখা যাইত না। এইরূপে যখন সে অধ্যয়নে নিমগ্ন, বাহিরে পর্দার আড়াল হইতে কুমুদা ডাকিয়া কহিল, বাবু, মা বলে দিলেন আপনার খাবার দেওয়া হয়েছে, আসুন। শৈলেশ ঘড়ির প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল, এ তো আমার খাবার সময় নয়, এখনো প্রায় 50 মিনিট দেরি। কুমুদা জিজ্ঞাসা করিল, তাহলে তুলে রাখতে বলে দেব? শৈলেশ কহিল, তুলে রাখাই উচিত। আব্দুল না থাকাতেই এই সময়ের গোলযোগ ঘটেছে। দাসী আর কোনো প্রশ্ন না করিয়া চলিয়া যাইতেছিল। শৈলেশ ডাকিয়া বলিল, সমস্ত তোলাতুলি করাও হাঙ্গামা। আচ্ছা বলো গে, আমি যাচ্ছি। আজ খাবার ঘরে টেবিল চেয়ারের বন্দোবস্ত নয়। উপরে আসিয়া দেখিল তাহার শোবার ঘরের সম্মুখে ঢাকা বারান্দায় আসন পাতিয়া অত্যন্ত স্বদেশী প্রথায় স্বদেশী আহারের ব্যবস্থা হইয়াছে। সাবেক দিনের রেকাবি, গ্লাস, বাটি প্রভৃতি মাজা ধোয়া হইয়া বাহির হইয়াছে। থালার 3 দিক ঘেরিয়া এই সকল পাত্রে নানাবিধ আহার্য থরে থরে সজ্জিত। অদূরে মেঝের উপরে বসিয়া উষা এবং তাহাকে ঘেঁষিয়া বসিয়াছে সোমেন। শৈলেশ আসনে বসিয়া কহিল, তোমাকে তো সঙ্গে খেতে নেই আমি জানি, কিন্তু সোমেন, তাকেও খেতে নেই নাকি? ইহার উত্তর ছেলেই দিল, আমি রোজ মার সঙ্গে খাই বাবা। শৈলেশ আয়োজনের প্রাচুর্যের প্রতি লক্ষ্য করিয়া বলিল, এত সব রাঁধলে কে, তুমি নাকি? উষা কহিল, হ্যাঁ। শৈলেশ কহিল, বামুনটাও নেই বোধ হয়। যতদূর মনে আছে তার মাইনে বাকি ছিল না। তাকে কি তাহলে 1 বছরের আগাম দিয়েই বিদায় করলে? উষা মুখের হাসি গোপন করিয়া কহিল, দরকার হলে আগাম মাইনেও চাকরদের দিতে হয়, কেবল বাকি রাখলেই চলে না। কিন্তু সে আছে, তাকে ডেকে দেব নাকি? শৈলেশ তাড়াতাড়ি মাথা নাড়িয়ে কহিল, না না, থাক, তাকে দেখবার জন্য আমি ঠিক উতলা হয়ে উঠিনি। তাকেও মাঝে মাঝে রাঁধতে দিও, নইলে যা কিছু শিখেছিল ভুলে গেলে বেচারার ক্ষতি হবে। আহার করিতে বসিয়ে শৈলেশের কত যে ভালো লাগিল তাহা সেই জানে। মা যখন বাঁচিয়েছিলেন হঠাৎ সেই দিনের কথা মনে পড়িল।
পাশের বাটিটা টানিয়ে লইয়া কহিল, দিব্যি গন্ধ বেরিয়েছে। গোসাইরা মাংস খায় না, তারা কাঁঠালের তরকারিতে গরম মশলা দিয়ে গাছপাঁঠা বলে খায়। আমার রুচিটা ঠিক অতখানি উচ্চ জাতীয় নয়, তাই কাঁঠাল বরঞ্চ আমার সইবে, কিন্তু গাছপাঁঠা সইবে না। উষা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সোমেন হাসির হেতু বুঝিল না, কিন্তু সে মায়ের কোলের উপর ঢলিয়া পড়িয়া মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, গাছপাঁঠা কি মা? প্রত্যুত্তরে উষা ছেলেকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া স্বামীকে শুধু কহিল, আগে খেয়েই দেখো। শৈলেশ এক টুকরা মাংস মুখে দিয়ে কহিল, না, 4 পেয়ে পাঁঠাই বটে। চমৎকার হয়েছে, কিন্তু তুমি এ রান্না শিখলে কি করে? উষার মুখ প্রদীপ্ত হইয়া উঠিল। কহিল, রান্না কি শুধু তোমার আব্দুলই জানে? আমার বাবা ছিলেন সিদ্ধেশ্বরীর সেবায়েত। তুমি কি ভেবেছ আমি গোসাই বাড়ি থেকে আসছি? শৈলেশ কহিল, এই এক বাটি খাবার পরে সে কথা মুখে আনে কার সাধ্য? কিন্তু আমার তো সিদ্ধেশ্বরী নেই, এ কি প্রতিদিন জুটবে? উষা বলিল, কিসের অভাবে জুটবে না শুনি? শৈলেশ কহিল, আব্দুলের শোক তো আমি আজই ভোলবার জো করেছি, দে না। উষা রাগ করিয়া বলিল, আমি কি তোমাকে বলেছি যে স্বামী পুত্রকে না খেতে দিয়ে আমি দেনা শোধ করব? দেনার কথা তুমি আর মুখেও আনতে পারবে না, বলে দিচ্ছি। শৈলেশ কহিল, তোমাকে বলে দিতে হবে না, দেনার কথা মুখে আনা আমার স্বভাবই নয়। কিন্তু উষা বলিল, এতে কোনো কিন্তু নেই, খাবার জন্য তো দেনা হয়নি। কিসের জন্য যে হলো কিছুই তো জানিনি উষা। উষা জবাব দিল, তোমার জেনেও কোনোদিন কাজ নেই, দয়া করে এইটি শুধু করো, পাগল বলে আবার যেন নির্বাসনে পাঠিও না। শৈলেশ নিঃশব্দে নতমুখে আহার করিতে লাগিল। সোমেন কহিল, খাবে চলো মা, কালকের সেই জটাই পক্ষীর গল্পটা কিন্তু আজ শেষ করতে হবে। জটাইয়ের ছেলে তখন কি করলে মা? শৈলেশ মুখ তুলিয়ে কহিল, জটাইয়ের ছেলে যাই করুক, এ ছেলেটি তো দেখছি তোমাকে একেবারে পেয়ে বসেছে। উষা ছেলের মাথায় হাত বুলাইয়া দিতে দিতে চুপ করিয়া রহিল। শৈলেশ কহিল, এর কারণ কি জানো? উষা কহিল, কারণ আর কি? মা নেই, ছেলে মানুষ, একলা বাড়িতে। তা বটে, কিন্তু মা থাকতেও এত আদর বোধহয় ও কখনো পায়নি। উষার মুখ আরক্ত হইয়া উঠিল। কহিল, তোমার এক কথা, আর একটু মাংস আনতে বলে দিই? আচ্ছা আচ্ছা, না খাও, আমার মাথা খাও, মেঠাই দুটো ফেলে উঠো না কিন্তু। সমস্ত দিন পরে খেতে বসেছ, একথা একটু হিসেব করো। শৈলেশ হাঁ করিয়া উষার মুখের প্রতি চাহিয়া রহিল। খাবার জন্য এই পীড়াপিড়ি, এমনি করিয়া ব্যগ্র ব্যাকুল মাথার দিব্যি দেওয়া, যেন বহুকালের পরে ছেলেবেলায় শোনা গানের একটা শেষ চরণের মতো তাহার কানে আসিয়া পৌঁছিল। সে নিজেও তাহার মায়ের এক ছেলে। অকস্মাৎ সেই কথা স্মরণ করিয়া বুকের মধ্যে যেন তাহার ধড়ফড় করিয়া উঠিল। মেঠাই ফেলিয়া উঠিবার তাহার শক্তিও রহিল না। ভাঙিয়া খানিকটা মুখে পুড়িয়ে দিয়ে আস্তে আস্তে বলিল, কোনো দিকের কোনো হিসাবই আর আমি করব না উষা, এভারটা তোমাকে একেবারে দিয়া আমি নিশ্চিন্ত হতে চাই। এই বলিয়া সে গাত্রোত্থান করিল। একটা সপ্তাহ যে কোথা দিয়ে কেমন করিয়া কাটিয়া আবার রবিবার ফিরিয়া আসিল, শৈলেশ ঠাওর পাইল না। সকালে উঠিয়েই উষা কহিল, তোমাকে রোজ বলছি, কথা শুনছ না, আর যাও ঠাকুরঝির ওখানে। সে কি মনে করছে বলো তো? তুমি কি আমার সঙ্গে তার সত্যিই ঝগড়া করিয়ে দেবে নাকি?
শৈলেশ মনে মনে অতিশয় লজ্জা পাইয়া বলিল, কলেজে যেরকম কাজ পড়েছে। উষা বলিল, তা আমি জানি, কলেজ থেকে ফেরবার মুখেও তাই একবার গিয়ে উঠতে পারলে না। কিন্তু কিরকম ক্লান্ত হয়ে ফিরতে হয় সে তো জানো না, তোমাকে তো আর ছেলে পড়াতে হয় না। উষা হাসিয়া ফেলিল, কহিল, তোমার পায়ে পড়ি, আজ একবার যাও। রবিবারেও ছেলে পড়ানোর ছল করলে বিভা জন্মে আর মুখ দেখবে না। এই বলিয়া সে সহিসকে ডাকাইয়া আনিয়া গাড়ি তৈরি করিবার হুকুম দিয়া কহিল, বাবুকে শ্যামবাজারে পৌঁছে দিয়েই তোরা ফিরে আসিস, গাড়িতে আমার কাজ আছে। যাবার সময় শৈলেশ ছেলেকে সঙ্গে লইবার প্রস্তাব করিলে সে বিমাতার গায়ে ঠেস দিয়া মুখখানা বিকৃত করিয়া দাঁড়াইয়া রহিল। পিসিমার কাছে যাইতে সে কোনো দিনই উৎসাহ বোধ করিত না। বিশেষত সেদিনের কথা স্মরণ করিয়া তাহার ভয়ের অবধি রহিল না। উষা কোড়ের কাছে তাহাকে টানিয়া লইয়া সহাস্যে বলিল, সোমেন থাক, ও না হয় আরেকদিন যাবে। শৈলেশ কহিল, বিভার ওখানে যে ও যেতে চায় না সে দেখছি তুমিও টের পেয়েছ। তোমাকে দেখেই কতকটা আন্দাজ করছি। এই বলিয়া সে হাসি মুখে ছেলেকে লইয়া উপরে চলিয়া গেল। স্নানাহার সারিয়া শ্যামবাজার হইতে বাড়ি ফিরিতে শৈলেশের বেলা প্রায় 2:30 হইয়া গেল। বিভা, ভগ্নিপতি ক্ষেত্রমোহন এবং তাহার 17-18 বছরের একটি অনুরা ভগিনীও সঙ্গে আসিলেন। বিভাকে সঙ্গে আনিবার ইচ্ছা শৈলেশের ছিল না, সে নিজে ইচ্ছা করিয়াই আসিল। উষার বিরুদ্ধে তাহার অভিযোগ বহুবিধ। কেবলমাত্র দাদাকেই বাঁকা কথা শুনাইয়া তাহার কিছুমাত্র তৃপ্তি বোধ হয় নাই। এখানে উপস্থিত হইয়া এতগুলি লোকের সমক্ষে নানা প্রকার তর্ক বিতর্কের মধ্যে ফেলিয়া পল্লীগ্রামের কুশিক্ষিতা ভাতৃবধূকে একেবারে অপদস্থ করিয়া দিবে, এই ছিল তাহার অভিসন্ধি। দাদার সহিত আজ দেখা হওয়া পর্যন্তই সে অনেক অপ্রিয় কঠিন অনুযোগের সহিত এই কথাটাই বারংবার সব প্রমাণ করিতে চাহিয়াছে যে এতকাল পরে এই স্ত্রীলোকটিকে আবার ঘরে ডাকিয়া আনায় শুধু যে মারাত্মক ভুল হইয়াছে তাহাই নয়, তাহাদের স্বর্গগত পিতৃদেবের স্মৃতির প্রতিও প্রকারান্তরে অবমাননা করা হইয়াছে। তিনি যাহাকে ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন তাহাকে পুনরায় গ্রহণ করা কিসের জন্য? সমাজের কাছে, বন্ধু বান্ধবের কাছে যাহাকে আত্মীয় বলিয়া পরিচিত করা যাইবে না, কোথাও কোনো সামাজিক ক্রিয়াকর্মে সঙ্গে করিয়া লইয়া যাওয়া যাহাকে চলিবে না, এমনকি বড় ভাইয়ের স্ত্রী বলিয়া সম্বোধন করিতেই যাহাকে লজ্জাবোধ হইবে, তাহাকে লইয়া লোকের কাছে সে মুখ দেখাইবে কি করিয়া? অপরিচিত উষার পক্ষ লইয়া ক্ষেত্রমোহন 2-1 কথা বলিবার চেষ্টা করিতেই স্ত্রীর কাছে ধমক খাইয়া সে চুপ করিল। বিভা রাগ করিয়া বলিল, দাদা মনে করেন আমি কিছুই জানি নে, কিন্তু আমি সব খবর রাখি। বাড়ি ঢুকতে না ঢুকতেই এতকালের খানসামা আব্দুলকে তাড়ালেন মুসলমান বলে, গিরিধারীকে দূর করলেন ছোট জাত বলে। এত যার জাতের বিচার তার সঙ্গে সম্বন্ধ রাখাই তো আমাদের দায়। আমি তো এমন বউকে একটা দিনও স্বীকার করতে পারবো না, তা যিনি কেননা যত রাগ করুন। এ কটাক্ষ যে কাহাকে হইল তাহা সকলেই বুঝিলেন। শৈলেশ আস্তে আস্তে বলিতে গেল যে ঠিক সে কারণে নয়, তাহারা নিজেরাই বাড়ি যাইবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছিল। এই কথায় বিভা দাদার মুখের উপরেই জবাব দিল যে বৌদির আমলে তাহাদের এতখানি ব্যগ্রতা দেখা দেয় নাই, আর ইনি ঘরে পা দিতে না দিতেই তাহারা পলাইয়া বাঁচিল। এই শ্লেষের আর উত্তর কি? শৈলেশ মৌন হইয়া রহিল। বিভা জিজ্ঞাসা করিল, চাকর বাকর তো সব পালিয়েছে, তোমার এখন চলে কি করে? শৈলেশ নিস্পৃহ কণ্ঠে কহিল, অমনি একরকম যাচ্ছে চলে। বিভা কহিল, যারা গেছে তারা আর আসবে না আমি বেশ জানি, কিন্তু বাড়ি তো একেবারে ভট্টাচার্যি বাড়ি করে রাখলে চলবে না। সমাজ আছে, লোকজন আবার দেখে শুনে রাখো, মানুষে বলবে কি? শৈলেশ কহিল, না চললে রাখতে হবে বই কি। বিভা বলিল, কি করে যে চলছে সে তোমরাই জানো,
আমরা তো ভেবে পাইনি। এই বলিয়া সে কাপড় ছাড়িবার জন্য উঠিতে উদ্যত হইয়া কহিল, বাপের বাড়ি না গিয়েও পারিনি, কিন্তু গেলে বোধ করি এক পেয়ালা চাও জুটবে না। ক্ষেত্রমোহন এতক্ষণ পর্যন্ত চুপ করিয়াই ছিলেন। ভাই বোনের বাদ বিতণ্ডার মধ্যে কথা কহিতে চাহেন নাই, কিন্তু আর থাকিতে না পারিয়া বলিলেন, আগে গিয়েই তো দেখো, চা যদি না পাও তখন না হয় বলো। বিভা কহিল, আমার দেখাই আছে, প্রথম দিন তার ভাব দেখেই আমি বুঝে এসেছি। এই বলিয়া সে চলিয়া গেল। তাহার অনুযোগ যে একেবারেই সত্য নয়, বস্তুত সেদিন কিছুই দেখিয়া আসিবার মতো তাহার সময় বা মনের অবস্থা কোনোটাই ছিল না, তাহা উভয়ের কেহই জানিতেন না। ক্ষেত্রমোহন কহিলেন, বাস্তবিক শৈলেশ, ব্যাপার কি তোমাদের? চাকর বাকর সমস্ত বিদায় করে দিয়ে কি বষ্টম বৈরাগী হয়ে থাকবে নাকি? আজকাল খাচ্ছ কি? শৈলেশ কহিল, ডাল ভাত লুচি তরকারি। গলা দিয়ে গলছে ওগুলো? অন্তত গলায় বাঁধছে না, এ কথা ঠিক। ক্ষেত্রমোহন হাসিয়া কহিল, ঠিক তা আমিও জানি, এবং আমার যে সত্যি সত্যি বাঁধে তাও নয়, কিন্তু মজা এমনি যে সে কথা নিজেদের মধ্যে স্বীকার করবার জো নেই। তুমি কি এমনি বরাবর চালিয়ে যাবে স্থির করেছ নাকি? শৈলেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, দেখো ক্ষেত্র, যথার্থ কথা বলতে কি, স্থির আমি নিজে কিছুই করিনি, করবার ভারও আমার পরে তিনি দেননি। শুধু এইটুকু স্থির করে রেখেছি যে তার অমতে তার সাংসারিক ব্যবস্থায় আর আমি হাত দিচ্ছি না। ক্ষেত্রমোহন দ্বারের প্রতি দৃষ্টিপাত করিয়ে চুপি চুপি কহিলেন, চুপ চুপ, একথা তোমার বোনের যদি কানে যায় তো আর রক্ষা থাকবে না, তা বলে দিচ্ছি। শৈলেশ কহিল, এদিকে যদি রক্ষা নাও থাকে, অন্যদিকে একটু রক্ষা বোধ হয় পেয়েছি যে আয়ের চেয়ে ব্যয় বেশি, এ দুশ্চিন্তা আর ভোগ করতে হবে না। বলো কি হে? অহর্নিশি কেবল টাকার ভাবনা। মাসের 15 দিন পার হলেই মনে হয় বাকি 15টা দিন পার হবে কি করে। সে পথে আর পা বাড়াচ্ছি নে। আমি বেঁচে গেছি ভাই, টাকা ধার করতে আর যেতে হবে না। যে কটা টাকা মাইনে পাই সেই আমার যথেষ্ট। এ সুখবরটা এর কাছে আমি পেয়ে গেছি। ক্ষেত্রমোহন কহিলেন, বলো কি হে? কিন্তু টাকার দুর্ভাবনা কি একা তোমারই ছিল নাকি? আমি যে একেবারে কণ্ঠায় কণ্ঠায় হয়ে উঠেছি, সে খবর তো রাখো না। শৈলেশ বলিতে লাগিল, এলাহাবাদে পালাবার সময় পুরো 1 মাসের মাইনে আলমারিতে রেখে যাই, বলে যাই 1 মাস পুরো চলা চাই। আগে তো কোনো কালেই চলেনি। সোমেনের মা বেঁচে থাকতেও না, তার মৃত্যুর পরে আমার নিজের হাতেও না। ভেবেছিলাম এর হাত দিয়ে যদি ভয় দেখিয়ে চালাতে পারি তো তাই যথেষ্ট। যাদের তাড়ানো নিয়ে বিভা রাগ করছিল, তাদের মুসলমান এবং ছোটজাত বলেই বাস্তবিক তাড়ানো হয়েছে কিনা আমি ঠিক জানি নে, কিন্তু এটা জানি যাবার সময় তারা 1 বছরের বাকি মাইনে নিয়ে খুব সম্ভব খুশি হয়েই দেশে গেছে। মুদির দোকানে 400 টাকা দেওয়া হয়েছে। আরও ছোটোখাটো কি কি সাবেক দেনা শোধ করে ছোট্ট একখানি খাতায় সমস্ত কড়াই ঘণ্টায় লেখা। ভয় পেয়ে জিজ্ঞাসা করলুম, এ তুমি কি কাণ্ড করে বসে আছো উষা? অর্ধেক মাস যে এখনো বাকি, চলবে কি করে? জবাবে বললেন, আমি ছেলে মানুষ নই, সে জ্ঞান আমার আছে। খাবার কষ্ট তো আজও তাঁর হাতে 1 তিল পাইনি ক্ষেত্র, কিন্তু ডাল ভাতই আমার অমৃত। আমার দর্জি ও কাপড়ের বিল এবং হ্যান্ড নোটের দেনাটা শোধ হয়ে যাক ভাই, নিঃশ্বাস ফেলে বাঁচি। ক্ষেত্রমোহন কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু স্ত্রীকে প্রবেশ করিতে দেখিয়ে চুপ করিয়া গেলেন। মোটর প্রস্তুত হইয়া আসিলে 3 জনেই উঠিয়া বসিলেন। সমস্ত পথটা ক্ষেত্রমোহন অন্যমনস্ক হইয়া রহিলেন। কাহারও কোনো কথা বোধ করি তাহার কানেই গেল না। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। নমস্কার।